নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা ভয়ঙ্কর বাজে ঘটনা ঘটে গেছে। চেইন অফ কমান্ড একেবারে ভঙ্গুর অবস্থা। এই ভঙ্গুর অবস্থার আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কিভাবে এই 12 ফেব্রুয়ারির নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করবে সেটা নিয়ে ভীষণ রকম একটা শঙ্কা। কারণ হলো পুলিশে দুটি গ্রুপ হয়ে গিয়েছে। আপনারা জানেন যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের যে ফেসবুক টুইটার অ্যাকাউন্ট, সাবেক টুইটার বর্তমান এক্সের যে একটি পোস্ট নিয়ে সেটা হ্যাকের ঘটনা না তারা নিজেরা দিয়েছিল, সেটা নিয়ে একটা আলোচনা সমালোচনা নানা রকম একটা বিষয় ছিল। সেই বিষয়টা নিয়ে পুলিশের মধ্যে একটা দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে। একজনকে অ্যারেস্ট করা হয়েছে যে বঙ্গভবনের কর্মকর্তা, তাকে মূলত ঘটনাটা ঘটেছে তাকে গ্রেপ্তার নিয়ে, সারোয়ার নাম তার, এই ব্যক্তিকে গ্রেপ্তার নিয়ে স্পষ্টভাবে পুলিশে যে বিএনপিপন্থী এবং জামায়াতপন্থী এ দুটি গ্রুপে একেবারে বিভক্ত। এবং এটা একটা তুলকালাম, বিশেষ করে ঢাকা মহানগর পুলিশে, ঢাকা মেট্রোপলিটন পুলিশে এটা তুলকালাম চলছে। ইভেন অতীতে যেটি কখনো দেখা যায়নি আর কি, সেরকমটা হয়েছে যে এক ধরনের ডিবি যে প্রধান এডিশনাল কমিশনার শফিক, তার সাথে তার অধীনস্থ সমস্ত জয়েন্ট কমিশনার এবং ডিসি, এডিসি, এসি সবাই তাকে বয়কট করার মতো অবস্থা তৈরি হয়েছে। বঙ্গভবনের এই কর্মকর্তাকে গ্রেপ্তার করার জন্য জামায়াতের পক্ষ থেকে একটা প্রচণ্ড প্রেশার ছিল, যেন তাকে গ্রেপ্তার করলে পরে এইটা যে হ্যাকড হয়েছে সেটা যেন সোসাইটিতে এস্টাবলিশড হয়, মানুষ যেন মনে করে যে এটা আসলে জামায়াতের পক্ষ থেকে স্বেচ্ছায় দেওয়া হয়নি সেই স্ট্যাটাস, টুইটারের স্ট্যাটাস, এক্সের স্ট্যাটাস। সেজন্য তারা প্রবলভাবে চাপ দিয়েছে এবং ইভেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও প্রচণ্ড চাপ এসেছে এই কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্য, মানে গ্রেপ্তার দেখানোর জন্য। এইটা নিয়ে যেহেতু এই সরোয়ার নামে এই কর্মকর্তাকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এনে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কোনো সম্পৃক্ততা পায়নি, বরং তার যে অ্যাকাউন্ট, তার যে ডিভাইস, সেটি হ্যাকড হয়েছিল বলে প্রাইমারি তদন্তে জানতে পেরেছিল যারা এটার ইনভেস্টিগেশনের সাথে ছিল। কিন্তু জামায়াত এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বারবার তাকে যেন গ্রেপ্তার দেখানো হয়, কারণ এই গ্রেপ্তার দেখালে পরে মানে পুরোটাই এস্টাবলিশড হবে যে এটা আসলে জামায়াতের আমিরের যে অ্যাডমিন, মানে তার সোশ্যাল মিডিয়াগুলো যিনি দেখভাল করেন, তিনি যে স্বেচ্ছায় দেননি বা এটা জামায়াতের বক্তব্য না, সেটা যেন এস্টাবলিশ করা যায় আর কি। এই জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ডিএমপি কমিশনারকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এসবিতে যে জামায়াতপন্থী গ্রুপটা রয়েছে, সেই এসবির এই গ্রুপটা ডিবি পুলিশকে সাথে নিয়ে তারা বঙ্গভবনে গিয়ে সেই ব্যক্তিকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করেছে। পরে এটা নিয়ে আসলে ডিবিতে ব্যাপক হটটক হয়েছে আর কি, মানে যেহেতু ডিবির প্রধান আবার কমিশনারের তিনি খুবই অনুগত একজন ব্যক্তি, কারণ সাধারণত যে একটা বড় পোস্ট তিনি পেয়েছেন এইটা তিনি হারাতে চান না। কমিশনার তাকে চাইলেই অন্য ডিএমপিরই অন্য কোথাও বদলি করে দিতে পারে। তো ফলে তিনি খুব আনুগত্য প্রকাশ করেছেন কমিশনারের দিকে। কমিশনার ইনস্ট্রাক্টেড হচ্ছেন উপদেষ্টার কার্যালয় থেকে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। ফলে এইটা নিয়ে একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে। কিন্তু এই যে এডিশনাল কমিশনার শফিক সাহেবের নিচের যে স্তরের কর্মকর্তারা, জয়েন্ট কমিশনার থেকে শুরু করে তার নিচে ডিসি এবং এডিসি, এসি, এইখানে বগুড়ার অনেক বাসিন্দা, অনেক পুলিশ, আগে যেমন ছিল যে গোপালগঞ্জ বা কিশোরগঞ্জের লোকজনের আধিপত্য ছিল, এখন বগুড়ার লোকজনেরও আধিপত্য রয়েছে। তারা এটাকে আসলে মেনে নেয়নি। এইটা এইরকম এই অর্থে যে যেই ব্যক্তির কোনো দোষ নাই, যেই ব্যক্তি সম্পৃক্ত বলে কোনো তথ্য প্রমাণ তাদের হাতে নাই, যেটা তারা পাচ্ছে যে এই হ্যাক যদিও হয়ে থাকে সেটা বিদেশ থেকে হয়েছে, তাহলে একটা নিরপরাধ লোককে কেন আমি এই পলিটিক্যাল ইনস্ট্রাকশনে
গিয়ে ধরবো। তো তারা উদাহরণ দিয়েছে যে অতীতে, নিকট অতীতেই এরকম ঘটনা ঘটেছে বলে পুলিশের উপরে একটা পরে নানা রকম নেতিবাচক ইম্প্যাক্ট পড়েছে এবং কোনো কোনো কর্মকর্তা এইসব অতি উৎসাহী কাজ করতে গিয়ে জেল জরিমানারও শিকার হয়েছেন। ফলে তারা এইটা কোনোভাবেই মানতে পারেননি এবং তারা এইটা নিয়ে ডিবির এডিশনাল কমিশনার বা ডিবি প্রধান যাকে বলে তার সাথে বাদানুবাদের মতো ঘটনা ঘটেছে। যদিও একটা খবরে দেখলাম যে শফিক সাহেব সেটা অস্বীকার করেছেন, কিন্তু এইটা স্পষ্ট হয়ে গিয়েছে যে পুলিশের দুটি ধারা, পলিটিক্যাল ধারা, যেটা নিয়ে অনেক কথা হচ্ছিল যে পুলিশ যেন কোনো পলিটিক্যাল ইনস্ট্রাক্টেড হয়ে কাজ না করে, যেটা সত্য, অনুসন্ধানে যেটা পাওয়া যাবে, তদন্তে যেটা পাওয়া যাবে, ন্যায় বিচারের স্বার্থে সেটাই করবে। কিন্তু সেইটাতে যে একটা বড় ফারাক আছে সেইটা এই ঘটনা দিয়ে প্রমাণিত হলো। এবং আমি অনেক পুলিশ কর্মকর্তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, তারা বলছেন যে এইটা এখন স্পষ্টভাবে দুটি ধারায় ভাগ হয়ে গিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একটি ধারা বিএনপি সমর্থিত, যারা অতীতে ছাত্রদল করেছে বা বিএনপির রাজনীতির সাথে কোনো না কোনোভাবে একটা সম্পৃক্ততা বা সমর্থন রয়েছে, তারা একটি ধারা, এবং আরেকটি ধারা যারা একসময় শিবিরের রাজনীতি করত বা জামায়াতের রাজনীতিকে সমর্থন করে, তারা একটি ঘরানা হয়ে গেছে। এই যে দুইটা ভাগে বিভক্ত, এইটার আসলে প্রবলভাবে একটা ইম্প্যাক্ট পড়বে হলো জাতীয় নির্বাচনে। কারণ এইবারের যে নির্বাচন, এই নির্বাচনটা আসলে অন্যান্য নির্বাচনের মতো একেবারেই না। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে এটা ঐতিহাসিকভাবে একটা স্মরণীয় একটা নির্বাচন তিনি অনুষ্ঠিত করতে যাচ্ছেন। হ্যাঁ, স্মরণীয় হবে, কিন্তু নেগেটিভ অর্থে এবারের ইলেকশনটা স্মরণীয় হবে। কারণ এই ইলেকশন নিয়ে ভীষণ রকম সহিংসতা এবং সারা দেশে ভয়ঙ্কর রকমের একটা সহিংসতা হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। যদিও এই যে অথর্ব একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তাকে আমি সবসময় অথর্ব বলি, কারণ যে একটা লাইন এখনও গুছিয়ে বলতে পারে না এবং তার ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি তার আছে বলে আমার মনে হয় না। সেই অথর্ব উপদেষ্টা এই যে গতকালকেও সে রাজশাহীতে একটা বক্তব্য দিয়েছে যে এই দেশে নাকি মব ভায়োলেন্স বলে কোনো কিছু ঘটেইনি আর কি। মানে কত বড় গর্ধব অথর্ব হলে পরে এরকম কথা সে বলতে পারে, যেখানে বাংলাদেশের হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো আজকেই মানে গতকালকেই দিয়েছে, প্রেস কনফারেন্স করে বলেছে যে মবের কারণেই অন্তত 259 জন নিহত হয়েছে এই 17 মাসে। 259 জন নিহত হয়েছে, 3 শতাধিক আহত হয়েছে মবের ঘটনায়। আমার ধারণা যে সবগুলো মবের ঘটনা তারা মানে অ্যানালাইসিসও করতে পারেনি। হিউম্যান রাইটস ওয়াচ ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন, সেটিও কিন্তু মবের এই মৃত্যুর সংখ্যা এবং এই সরকারের আমলে মব নিয়ন্ত্রণ করা যে একটা বড় চ্যালেঞ্জ ছিল সেটার কথাও বলেছে। কিন্তু অথর্ব এই স্বরাষ্ট্র উপদেষ্টা সে বলছে যে কোনো মবের কোনো ঘটনা ঘটেনি এবং নির্বাচন নিয়ে কোনো নাশকতা বা কোনো নেগেটিভ কোনো কিছু হবে সেটা নিয়ে তিনি বিশ্বাস করেন না। এর আগে একটা বক্তব্য তিনি দিয়েছিলেন যে এমনভাবে দিয়েছেন যে পুলিশের লুট হওয়া অস্ত্রগুলি এই নির্বাচনে ব্যবহার হবে না, মানে এটা দিয়ে সহিংসতা হবে না, এমনভাবে তিনি বলছেন যে এই অস্ত্রগুলো আসলে তার আন্ডারে আছে এবং তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন যে এগুলো ব্যবহার করো না, অন্য অস্ত্র ব্যবহার করো আর কি। এই জন্য আমি তাকে সবসময় একটা অথর্ব গর্ধব একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আখ্যায়িত করি। বাংলাদেশের ইতিহাসে এরকম একজন অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে কখনোই মানে আসে নাই, শুনিও নাই। এরকম একটা মানে খাঁটি বাংলায় বললে ধ্বজভঙ্গ উপদেষ্টা আর কি। তো সেই উপদেষ্টা লিডারশিপে এই যে নির্বাচন এবং একই সঙ্গে এই পুলিশের যে বিভাজন, সহিংসতা হবে, বাংলাদেশে বিভিন্ন বিদেশি এমবেসিগুলো অলরেডি সতর্কবার্তা দিয়ে দিয়েছে তাদের নাগরিকদের জন্য যে পলিটিক্যাল সহিংসতা এবং টেরোরিস্ট অ্যাটাক দুটোই ঘটতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করেছে। তো যেটি হবে এই বিভাজনের কারণে আরও যেটি হবে সেটি হলো যে কোথাও কোনো ঘটনায় যেখানে বিএনপির লোকজনের সুবিধা হবে সেইখানে যারা বিএনপিপন্থী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা সেটাকে ইগনোর করার চেষ্টা করবে। আবার যেখানে জামায়াতের সুবিধা হবে এই সহিংসতা করে, সেখানে জামায়াতপন্থী
যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা চুপ করে থেকে সেটাকে প্রিভিলেজ দেওয়ার চেষ্টা করবে। ফলে এইবার আর এমনিতেই আপনারা জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে যে ডিমোরালাইজড হওয়া অবস্থা, এখনও লোকজন পুলিশকে ধরে পেটায়। মানে আমি একটা ভিডিও দেখছিলাম, পিবিআই একজন আসামিকে গ্রেপ্তার করতে গিয়েছে গাড়ি নিয়ে, তাদেরকে ধরে মারধর করছে মানে লোকজন, এলাকার লোকজন আর কি। তো এই যখন অবস্থা, তখন আসলে এই পুলিশ দিয়ে মানে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করবে, নিয়ন্ত্রণে রাখবে, সেটা খুবই মানে এইটা কি বলবো আর কি, এটা এক ধরনের আষাঢ়ে গল্পের মতো শোনাবে আর কি, সেইখানে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। মানে সব মিলিয়ে আসলে এইবারের ইলেকশনটা 12 তারিখের নির্বাচনে আমার মনে হয় যে একটা ভয়ঙ্কর বাজে ঘটনা ঘটতে যাচ্ছে। একই সঙ্গে যেহেতু ইনক্লুসিভ ইলেকশন না, আওয়ামী লীগ নাই, মানে ন্যাচারালি তারা ইলেকশন যেন যথাযথভাবে না হয় সেটার চেষ্টা পলিটিক্যাল পার্টি হিসেবে সাধারণত যেভাবে করার দরকার সেটা করতে পারে। অন্য দেশেরও ভারতের সাথে যদি একটা বিরোধ রয়েছে, তারাও সেইখানে কোনো কিছু করতে পারে, আমি কোনো সংখ্যায় উড়িয়ে দিচ্ছি না। এবং বিএনপি চাইবে তাদের সেন্টারগুলো, ভোটের কেন্দ্রগুলো তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য, জামায়াত চাবে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। ইতিমধ্যে আপনারা অনেকেই শুনেছেন যে জামায়াতের 40,000 ক্যাডার প্রস্তুত করে রাখা হয়েছে, সশস্ত্র ক্যাডার, তারা এইটা মারমুখী অবস্থায় থাকবে। ফলে এইবার ভোট কেন্দ্রগুলোকে কেন্দ্র করে একটা ভয়ানক বাজে অবস্থা হবে। তার উপরে এই পুলিশের নিউট্রাল আইন প্রয়োগ করার বদলে এই যে বিভাজন, এই যে দুইটা ধারা তৈরি হয়ে গেল আর কি, এইটাও প্রবলভাবে ইম্প্যাক্ট হবে। সবাইকে ধন্যবাদ।